আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এস আলমের বিরুদ্ধে ৩,৫৩৮ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ। এস আলম গ্রুপের মালিকানাধীন দুটি অয়েল কোম্পানির এই ঘটনা। দুটি অয়েল কোম্পানি থেকে এনবিআর ৩,৫৩৮ কোটি টাকা কর কম তুলেছে। এনবিআর এর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, আপনারা দেখতে পারেন। দৈনিক নয়াদিগন্ত এ বাহিরেও বিভিন্ন পত্রপত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে। তো এস আলম সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশে এস আলম এখন একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম, ব্যাংক ডাকাতের নাম, যারা বাংলাদেশের অনেকগুলো ব্যাংক তাদের দখলে রয়েছে। একটি মাফিয়া গ্রুপের নাম হিসেবে পরিচিত। একসময় এটা ট্রান্সপোর্টের ব্যবসা করতো, বাসের ব্যবসা করতো। এস আলমের পরিবহন সম্পর্কে অনেকে জানা আছে অতীতে, কিন্তু বর্তমান সরকারের শেষ দিকে এসে এই এস আলম গ্রুপ বড় ধরনের মাফিয়ায় পরিণত হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করেন সেটা ভারতের যে আদানি, যেরকম বিজেপি সরকার, মোদি সরকার আদানিকে রাষ্ট্র থেকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে অনেক বড় করে ফেলেছে, ঠিক তেমনি অল্প সময়ের মধ্যে এস আলম গ্রুপকে অনেক বড় সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। অনেকগুলো ব্যাংক তার মালিকানায় রয়েছে, তাদের মালিকানায় রয়েছে। এখন স্বাভাবিক ব্যাপার না, ব্যাপারটা এত স্বাভাবিক ব্যাপার না যে এস আলম হোক, যে কোনো আবদুল্লাহ হোক, হঠাৎ করে রাষ্ট্র থেকে এত সুযোগ সুবিধা ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা তুলে নেবে, ব্যাংক থেকে ডাকাতি করবে, বিলিয়নিয়র হয়ে যাবে। এই ব্যাপারটা তো এত সহজ নয়, স্বাভাবিক নয়। এর মধ্যে নেপথ্য অনেক কাহিনী রয়েছে। যারা সরকারে আছে আজকে অবৈধভাবে, বা অনেকে বলার চেষ্টা করেন প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে, যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদের যোগসাজশ ছাড়া সরকারের যারা একদম প্রধান নেতৃত্বে যে আছে, তার তার লিয়াজত ছাড়া, তার সহযোগিতা ছাড়া কোনোভাবে কি সম্ভব এস আলম হোক, যে কোনো আবদুল্লাহ হোক, এরকম ব্যাংক থেকে যখন তখন 30,000 কোটি টাকা, 5,000, 10,000, 3,000 বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন লোকের নাম ব্যবহার করে তুলে নিবে, এত এত ফ্যাক্টরির মালিক হবে, এত লুটপাটে ব্যস্ত থাকবে? এটা সম্ভব না। এ নেপথ্য অবশ্যই রয়েছে কানেকশন। যারা অবৈধ প্রক্রিয়া রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের কানেকশন রয়েছে, সেখান থেকে তাদের কমিশন অবশ্যই আছে। এখন দেখা যাচ্ছে যে কিছু চুনোপুটিকে নিয়ে গণমাধ্যমগুলো নিউজ করে, এক চুনোপুটি বেনজির, সরকার তাকে জেলে ফেলে দিবে, টিস্যু হিসেবে ব্যবহার করেছে, তাকে এখন বিশেষ কারণে তাদের সাইজ করতে হবে, তাকে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে একটি তাদের সরকার ঘরানার একটি মিডিয়াতে, তার ব্যাপারে তার বিরুদ্ধে নিউজ করা হয়েছে। এরপরে আর একটা কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার ব্যাপারে এরকম চুনোপুটি 2-4টাকে খেয়ে দিতে চায় সরকার তাদের নিজেদের সুবিধার জন্য। এর জন্য তাদের বিরুদ্ধে নিউজ টুজ করা হয়েছে গণমাধ্যমে, তাদের ঘরানার গণমাধ্যমে। কিন্তু মূল জায়গায় কেউ এখন পর্যন্ত হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আর গণমাধ্যমে যারা কাজ করতেছে, অধিকাংশ সাংবাদিক তো ইন্ডিয়ান দালাল, আপনারা জানেন। অত্যন্ত নিকৃষ্ট চাটুকারের মধ্যে বিভিন্ন তো শ্রেণী আছে। অত্যন্ত নিকৃষ্ট ধরনের চাটুকাররা বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন বড় বড় জায়গায় বসে আছে। তারা কৃতদাসের ন্যায় কাজ করতেছে, তারা স্তুতি পাঠ করতেছে, প্রশংসায় ভাসাচ্ছে বর্তমান অবৈধ সরকার প্রধানকে, বিভিন্ন ধরনের চাটুকারি করছে, মুসাহিবি করছে, এগুলো নিয়ে ব্যস্ত। তারা এই যে সরকার প্রধান, তিনি যে টানা 4বার অবৈধ প্রক্রিয়া রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, এই যে এস আলম আরও বিভিন্ন গ্রুপ রয়েছে যারা মাফিয়া হিসেবে পরিচিতি পেয়েছে, শিকদার গ্রুপ বলেন, বেক্সিমকোর ঘটনা জানেন যে কতগুলো ঔষধ কোম্পানি সে সিস্টেম করে কিনে নিয়েছে।
থ্রেড করে বিভিন্ন ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাহিরেও বাজারে কথা ফার্মাসিউটিক্যালসের লোকজনই বলা বলি করছে যে বড় বড় কোম্পানি সে নিয়ে নিয়েছে। এই যে তার করোনাকালীন যে ব্যবসাটা বেক্সিমকো গ্রুপের, তার 5 স্টার রূপসী বাংলা যে হোটেলের ব্যবসা, এয়ারলাইন্সের ব্যবসা, শেয়ার মার্কেটের কাহিনী, তো এই বেক্সিমকো গ্রুপের কথা অনেকে জানে, দরবেশের কাহিনী। তো এদিকে বসুন্ধরা গ্রুপের কথা অনেকে জানে। তা এই যে বসুন্ধরা গ্রুপ, এস আলম, শিকদার গ্রুপ, এ ধরনের বহু মাফিয়ার কথা মানুষের মুখে মুখে, কিন্তু এদের সাথে যে কানেকশন সরকারের, কিভাবে কানেকশনটা হচ্ছে, কিভাবে তারা কমিশন নিচ্ছে, এই যে সামিট গ্রুপের ব্যাপারটা, কিভাবে সামিট গ্রুপ বড়লোক হচ্ছে সেটা নিউজ হইতেছে, কিন্তু তোর নেপথ্য কে আছে, কে এখান থেকে টাকা নিচ্ছে? সামিট গ্রুপের পরে আরও কিছু গ্রুপ আছে, বড় বড় কোম্পানি আছে, যেগুলো বিএনপির সময় বিএনপি ঘরানার হিসেবে পরিচিত ছিল, যাদের পাওয়ার প্ল্যান্ট রয়েছে, বিদ্যুৎ উৎপাদন করতেছে, ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। তারা কাকে কমিশন দিয়ে এই ব্যবসা করতেছে সেটা নেপথ্য কিন্তু গণমাধ্যমে তুলছে না। তো যাই হোক, এই এস আলমের ব্যাপারে আরেকটি নিউজ আমি দেখলাম কয়েকদিন আগে, যে 31,000 কোটি টাকার উপরে তার ঋণ রয়েছে। এর বেশি 31,000 কোটি টাকার উপরে, এটা প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। আমি যে কম বলে ফেলছি, আরও বেশি হবে। কয়েকটা নিউজ আমি দেখলাম যে তার ঋণ রয়েছে। আবার এই কর ফাঁকি তার 2টি অয়েল কোম্পানির 3,538 কোটি টাকার কর ফাঁকি, এবং হাইকোর্ট সেটা রুল জারি করেছে। কিভাবে হাইকোর্ট রুল জারি করছে সেটা বুঝতে পারছি না। এনবিআর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করেছে। তো যাই হোক, এই যে বাংলাদেশের মানুষের অভাব বন্টন, এখন লক্ষ লক্ষ ব্যবসায়ীরা, আপনি দেখতে পারেন এই মাফিয়া 2-4 জন বাদে অধিকাংশ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। কোটি ব্যবসায়ীরা আজকে নিস্তব্ধ হয়ে রয়েছে। ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে, এলসি সমস্যা, ডলার সংকট। আপনারা জানেন ডলারের দাম কোথায় গিয়ে পৌঁছেছে, 130 টাকা বাজারে, খোলা বাজারে কিনতে হয় ডলারের যে পরিস্থিতি। এদিকে ফ্রেড ফরওয়ার্ডিংয়ের যে ব্যবসা, সেটাও ধস নেমেছে। এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যা, এক্সপোর্ট হচ্ছে না, বাংলাদেশের অনেক মালামাল বিদেশে, ইউরোপে যেত, মিডল ইস্টে যেত, সেগুলো এক্সপোর্ট হচ্ছে না। টোটালি ব্যবসা বাণিজ্যের ধস, অর্থনৈতিক চরম থেকে চরম পর্যায়ে মন্দা। বিদেশ থেকে যে ঋণগুলো এখন আইএফএম থেকে আনছে, সেগুলো খুবই ছোটোখাটো ঋণ, চড়া সুদে ঋণ আনতেছে। এই ঋণ দেখা যাচ্ছে, কয়েকদিন আগে একজনে দিয়েছে যে একজন হিন্দু লোক ভারতে গিয়ে পালিয়ে আসে, সে 10,500 কোটি টাকা, 10,500 কোটি টাকার উপরে সে মেরে দিয়েছে, একজন হিন্দু লোক। তো সে অথচ এই 10,500 কোটি টাকা কিছুদিন আগে আইএফএম থেকে দ্বিতীয় কিস্তিতে ঋণ এনেছে, অথচ এই একজনই এত টাকা মেরে দিয়ে ভারতে চলে গেছে। তো এরকম বাংলাদেশে সেই হলমার্ক গ্রুপের তানভীর বলেন, সে তো অনেক পুরানো কথা, যে 4,000 কোটি টাকা কিছুই না। একজন সাইকোপ্যাথ অর্থমন্ত্রী আবুল মাল আল মুহিত সেই কথাগুলো বলেছিল। এরপরে তো কত এই হোমরা চোমরা আওয়ামী লীগের এই সরকার ঘরানার লোকজন 3,000, 5,000, 10,000 কোটি টাকা মেরে দিয়েছে। এবং এই সরকারের এমপি মন্ত্রী অবৈধভাবে যারা হয়েছে, যারা বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর অবৈধভাবে হয়েছে, মেয়র হয়েছে, পৌর মেয়র, সিটি মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সভাপতি, যেগুলো বলেন সাংগঠনিক আওয়ামী লীগের বিভিন্ন লোকজন, এদের অধিকাংশ হচ্ছে প্রতিটা লোক যেন এক একজন মুকেশ আম্বানি, রবার্ট কি বলবো, বিল গেটস হয়েছে তারা, বা জেফ বেজোস হয়েছে, ওয়ারেন বাফেট হয়ে উঠেছে, হাসান আল বলকি হয়ে উঠেছে। তাদের যে রয়্যাল জীবনযাপন, তাদের বাসভবন, তাদের যে কারখানা, তাদের গাড়ি, তাদের বিভিন্ন ফ্ল্যাট প্লট, সবগুলো দেখলে মনে হয় তারা যেন সেই ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়ার কোনো রাজপরিবারের সদস্য, অথবা তারা
সেই ওয়ারেন বাফেটের কোনো পরিবারের সদস্য বা বিল গেটসের সম্পত্তির অধিকারী হয়েছে, তারা উত্তরাধিকার হয়েছে, এ ধরনের বোঝা যাচ্ছে। এদিকে বাংলাদেশের সাধারণ কোটি কোটি মানুষ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে, মূল্যস্ফীতি চরম আকারে। আর এই যে মাফিয়া এসালম সহ বহু কোম্পানি ট্যাক্স ফাঁকি দিচ্ছে হাজার হাজার কোটি টাকা। এটা শুধু সামান্য একটা নিউজ হয়েছে গণমাধ্যমে, 3,538 কোটি টাকা। প্রতিটা কোম্পানিকে দেখবেন যে এই যে মাফিয়া কোম্পানিগুলো, প্রতিটা কোম্পানি হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ভ্যাট ফাঁকি দিচ্ছে। এবং এটা নেপথ্যে অবশ্যই এই সরকার প্রধানের সাথে যোগ সাজস্য রয়েছে, তাদের কানেকশন রয়েছে, কমিশন ভাগাভাগি রয়েছে। এজন্য বাংলাদেশের ডেমোক্রেসি প্রচলিত, আমরা বলি না যে হঠাৎ করে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আসবে। আমরা চাই যে প্রচলিত গণতন্ত্রটুকু, যে ডেমোক্রেসিটা ছিল, সেটা ফিরে আসুক, একটি গুড গভর্নেন্স তৈরি হোক, রাষ্ট্রের মানুষ, রাষ্ট্রের নাগরিকরা সুযোগ সুবিধা ভোগ করুক। আর এই দুষ্কৃতকারী যারা আছে তারা নিপাত হোক, তারা এখান থেকে বাংলাদেশ থেকে চলে যাক, বা তারা আইনের আওতায় আসুক, তাদের বিচার হোক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম।